আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি সালিহা পারভীর সাথী। শুরুতে আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশি সহ সব দেশের কর্মীদের জন্য আজ থেকে বন্ধ হয়ে গেল মালয়েশিয়ার শ্রমবাজার। ভিসা পেলেও বিমানের টিকিট না পেয়ে মালয়েশিয়া যেতে পারেনি কয়েক হাজার বাংলাদেশি শ্রমিক। রাতভর হজরত শাহজালাল বিমানবন্দরে অপেক্ষা করে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা নিয়ে বাড়ি ফিরছেন তারা। বিভিন্ন এজেন্সিকে 4 থেকে 6 লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারেনি এসব কর্মী। প্রতারণার শিকার হয়ে টিকিট জটিলতায় রেমিটেন্স যোদ্ধা হওয়ার স্বপ্ন অধরায় থেকে গেল তাদের। অশ্রুসিক্ত চোখে হতাশা নিয়ে বাড়ি ফিরছেন তারা। যোগাযোগ করতেছি, ফোন ধরে না, আমাদের এজেন্সি ফোন বন্ধ করে রাখছে ভাই, ফোন ধরতেছে না ভাই, কি করবো মাথা ঠিক নেই ভাই। টাকা পরিশোধ করো, টাকা পরিশোধ না করলে তোমরা টিকিট পাবা না। টিকিটের জন্য আমার এক্সট্রা 40,000 টাকা আরও বেশি পে করতে হয়েছে। এই পে করার পরও আমরা টিকিট কেন পাচ্ছি না? তো এই জায়গার ক্ষেত্রে এরা এরকম দুর্নীতি করতেছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা আত্মহত্যা ছাড়া আমাদের উপায় নেই। এখন আমরা এই 5,60,000 টাকা দিয়েছি, এখন আমরা যদি মালয়েশিয়ার ভিতরে না ঢুকতে পারি তাহলে আমাদের জীবনযাপন খুব কঠিন হয়ে যাবে। এমপি আজিম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের মধ্যে সিয়াম নেপালে কাঠমান্ডুতে রয়েছে বলে ধারণা করছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। ঘটনা তদন্তে ডিবির একটি দল নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে। সকালে 4 সদস্যের দলটি নেপালের উদ্দেশ্যে রওনা দেয়। বিমানবন্দরের সাংবাদিকদের হারুনুর রশিদ বলেন, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সহযোগী সিয়াম নেপালে গ্রেপ্তারের কথা শুনেছেন। এই হত্যার সঙ্গে জড়িত অনেকে নেপালে কাঠমান্ডুতে অবস্থান করছেন। সেটি নিয়েই তদন্ত করতে যাচ্ছে তার দল। তিনি বলেন, ইন্টারপোলে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। কাঠমান্ডু পুলিশের সঙ্গে তথ্য আদান প্রদান চলছে। আমরা তদন্তের কাজেই মূলত আমরা কাঠমান্ডু যাচ্ছি। সেখানে আমাদের ওই নেপালে পুলিশের সাথে আমাদের ইন্টারাকশন এবং তদন্তের কাজে সহযোগিতা আমরা চাই। বৃষ্টি ও উজানে ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সীমান্তের 5টি উপজেলা প্লাবিত হয়েছে। সিলেট শহরেও বন্যার পানি প্রবেশ করেছে। এরই মধ্যে নগরীর 4,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন উপজেলায় রাস্তাঘাট তলিয়ে আছে পানিতে। এসব এলাকায় ঘরবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে কয়েক লাখ মানুষ। অন্যদিকে সুনামগঞ্জের সুরমা, বৌলায়, রক্তি ও জাদুকাটা নদীর পানি কিছুটা কমেছে। সুরমার পানি ছাতক উপজেলার একটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও রাস্তাঘাট ও ঘরবাড়ি কোনো ক্ষতি হয়নি। সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, নদীর পানি হাওরে প্রবেশ করেছে এবং ভারী বৃষ্টি না হওয়ায় জেলার বিভিন্ন নদীর পানি কমছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। দুশ্চিন্তার মাঝে আছে যে যখন তখন মনে ওর গরুর ভিতরে পানি উঠতে পারে। আমরা বর্তমানে খুব বিপর্যয়ের মুখে আছি। যেখানে পানি উঠেছে সব ওভারফ্লো হয়ে উঠেছে। আমরা একটু বৃষ্টিতেই পানি জমে যায়, আর হাঁটা চলা এবং চলাফেরা খুবই কষ্ট। ক্ষতিগ্রস্ত যে এলাকাসমূহ সেগুলো তাদের ক্ষয়ক্ষতি সাপেক্ষে তাদেরকে ত্রাণ সহযোগিতা প্রদান করা হচ্ছে। দর্শক, সুনামগঞ্জের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, নদ নদীর পানি বাড়ায় সুনামগঞ্জের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আর এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এর থেকে রক্ষা পেতে স্থানীয় প্রশাসন কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? ধন্যবাদ সাথী। যেমনটা আপনাকে প্রথমেই জানাতে চাচ্ছি, চেরাপুঞ্জিতে ভারতের বৃষ্টিপাত কম হওয়ার কারণে সিলেটের সীমান্তবর্তী এলাকায় কিন্তু নদীর পানি উন্নত আছে এবং বলা যায় যে বন্যা পরিস্থিতি ক্রমশই উন্নতির দিকে যাচ্ছে। তবে সীমান্তে যে কয়েকদিন আগে যে ঢলের পানি ছিল, পাহাড়ি ঢল ছিল, সেটি কিন্তু মাটিতে নেমে আসতেছে। সিলেটের অবস্থা এখন বিপদসীমার উপরে আছে কয়েকটি পয়েন্টে। তবে ব্যতিক্রম হচ্ছে সুনামগঞ্জ। সুনামগঞ্জে যদিও নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, ছাতক পয়েন্ট দিয়ে আসলে বিপদসীমা প্রায় 54 সেন্টিমিটার উপর দিয়ে আছে। তবে সুনামগঞ্জে যে গতকালকে বৃষ্টি যে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছিল, আজকে কমতে শুরু করছে ধীর গতিতে। আজকে পর্যন্ত 24 ঘন্টায় 4 সেন্টিমিটার কমেছে। একটু জানিয়ে রাখি,
সুনামগঞ্জে কিন্তু অনেকগুলো হাওড়ই এখনো পানি ভরাট হয়নি। এ কারণে নদীতে যে পানি বৃদ্ধি পাচ্ছে এটি হাওড়ে প্রবেশ করছে, এতে আসলে মানুষ নিম্নাঞ্চলে অতটা দুর্ভোগ দেখা দিচ্ছে না। তবে প্রশাসনের পক্ষ থেকে যেমনটা সতর্কতা জানানো হচ্ছে যে আসলে তারা বন্যা মোকাবেলায় তারা তৎপর রয়েছেন এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সেই জায়গাতেই তাদেরকে সহযোগিতা করা হয়। আমি আপনাকে জানিয়ে রাখি, সুনামগঞ্জে কিন্তু গতকাল বৃষ্টিপাত হয়নি, আজকে রাতেও মাত্র 2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে সুনামগঞ্জে আসলে বন্যা পরিস্থিতি ওইভাবে তৈরি না হলেও যে নদী তীরবর্তী নিম্নাঞ্চল আছে এসব এলাকায় পানি বৃদ্ধির কারণে একটি শঙ্কা তৈরি হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে এটি আসলে এত বড় জায়গা না, যত আগামী 48 ঘন্টার মধ্যে এই এলাকার সমতল উন্নতি হতে পারে। তো এই ছিল সুনামগঞ্জে পানি বৃদ্ধির সর্বশেষ খবরাখবর। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বাসিন্দারা। বরগুনা উপকূলের মানুষও ঘরবাড়ি মেরামত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। বরিশালে বিভিন্ন উপজেলায় ভেঙে পড়া গাছ ও বিদ্যুতের খুঁটি মেরামত শেষে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারিভাবে ত্রাণ দেওয়ার পাশাপাশি নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। তবে স্থায়ীভাবে ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তার দাবি জানান ক্ষতিগ্রস্তরা। দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতি সুগম করতে চালু হয়েছে বেনাপোল মোংলা রেলপথ। সকাল 9:15 যাত্রী নিয়ে বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলা কমিউটার ট্রেনটি খুলনা হয়ে রূপসা রেল সেতুর ওপর দিয়ে মোংলা যাবে। বেনাপোল রেল স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বেতনা কমিউটার ট্রেনের বগি ও ইঞ্জিন দিয়ে মোংলা কমিউটার ট্রেন চলবে। আগে বেতনা কমিউটার ট্রেন খুলনা থেকে বেনাপোল দুবার চলাচল করলেও আজ থেকে খুলনা বেনাপোল রুটে একবার এবং বেনাপোল থেকে মোংলায় চলাচল করবে একবার। কমিউটার ট্রেনটি খুলনার ফুলতলা মোহাম্মদনগর হয়ে মোংলা পৌঁছাবে দুপুর 12:35 এবং দুপুর 1টায় মোংলা থেকে যাত্রী নিয়ে আবার খুলনা হয়ে বেনাপোলে ফিরবে বিকাল 4:30টায়। দর্শক, বাগেরহাটের মোংলা রয়েছেন সহকর্মী শামসুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শামসুর, বেনাপোল মোংলা রেলপথ এই নতুন রুটে ট্রেন চলাচল শুরু হয়, যাত্রী ও পণ্য পরিবহন সহ কি অর্থনৈতিক সুবিধা মিলবে? সেই দিনটিতে আজ সামনে হাজির হয়েছে এবং ইতিমধ্যে বেনাপোল থেকে একটি ট্রেন ছেড়ে গেছে, যেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মোংলা স্টেশনে প্রবেশ করবে। আর মোংলা থেকে বেলা 1টায় কিন্তু এখান থেকে ট্রেনটি ছেড়ে যাবে বেনাপোলের উদ্দেশ্যে। সেই ট্রেনটি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং যাত্রীরা এসে বসে আছে। জানি রাখি, এই মোংলায় এই ট্রেনটি ছেড়ে যাওয়ার ফলে কিন্তু এই অঞ্চলে ব্যাপক পরিবর্তন হবে বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মোংলা থেকে এই ট্রেনটি ছেড়ে গেলে কিন্তু এখান থেকে যে পণ্য পরিবহন তাদের ব্যাপক সুবিধা হবে, তাদের আমদানি রপ্তানিতে ব্যাপক প্রভাব পড়বে, সচল হবে, মোংলা বন্দরের গতিশীলতা বৃদ্ধি পাবে। মোংলা বন্দরের যে ইপিদের আছে, ইপিদের যে জেনারেল ম্যানেজার আছে, উনি আমাদের বলেছেন এই ট্রেনটির চালু হওয়ার ফলে কিন্তু মোংলা বন্দরের কর্মকর্তা কর্মচারী এবং যে শ্রমিক আছে তারা কিন্তু নির্দ্বিধায় সহজে কম খরচে যাতায়াত করতে পারবে। এতে এই বন্দরটিকে কম খরচে যাতায়াত করতে পারবে। এতে এই বন্দরটি যে কর্মকাণ্ড তিনি আরো বৃদ্ধি পাবে। মোংলা বাজারে আমদানি রপ্তানিকারক আছে, তারা আমাদের বলছেন যে এই ট্রেনটি চালু হওয়ার ফলে দেশের বিভিন্ন স্তরের সাথে মোংলা বন্দরের যোগাযোগ ব্যবস্থা আরো বৃদ্ধি পাবে। ফলে এখানে গতিশীলতা আরো বৃদ্ধি পাবে, তাদের আমদানি রপ্তানিতেও এর প্রভাব পড়বে। তারা বলছেন মোংলা বন্দর চালু হওয়ার 53 বছর পর এই ট্রেনটি চালু হয়, তারা এক ধরনের আনন্দ বিরাজ করছে তাদের মাঝে। স্থানীয় যাত্রী যারা আছেন তারা কিন্তু তারা বসে আছেন, তারা বলছেন যে তাদের মাঝে এক উচ্চমা বিরাজ করছে এবং তারা এক ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আজ প্রথম ট্রেন ওঠার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। পেছনে আমি ট্রেনটি দেখাতে পাচ্ছি, এই ট্রেনটি সাজানো হয়েছে শুধু যাত্রীরা উঠবেন এবং নতুন প্রথম ট্রেনে যাওয়ার জন্য। তো এটাই ছিল বাগেরহাটের সর্বশেষ। সাথী, ধন্যবাদ আপনাকে।
দেশব্যাপী চলছে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। 6 থেকে 11 মাস বয়সী প্রায় 27 লাখ শিশুকে একটি নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী প্রায় 1,95,00,000 শিশুকে লাল রঙের একটি ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে, যা অন্ধত্ব রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ ও সোশ্যাল মেডিসিনে এই ক্যাম্পেইনে উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এ সময় শিশুদের নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে এসে ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান মন্ত্রী। পয়লা জুন এটা সারা দেশে ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাদেরকে খাওয়ানো হবে। আমি মনে করি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে অনুরোধ করব, প্রত্যেকেই বাবা মা যারা আছেন তাদের বাচ্চাদেরকে নিকটবর্তী থানা, হেলথ কমপ্লেক্স, উপজেলা কিংবা কমিউনিটি ক্লিনিকে আপনারা নিয়ে যান, স্বাস্থ্যসম্মতভাবে ভিটামিন খাওয়ান, তাহলে এই অভিশাপ থেকে আমাদের বাচ্চারা মুক্ত পাবে। ঘূর্ণিঝড় রেমাল ও বৃষ্টি পরবর্তী সময়ে অস্থির হওয়া বাজার স্বাভাবিক হতে শুরু করেছে। এক রাতের ব্যবধানে ঝাল কমেছে মরিচের। কেজিতে 80 থেকে 100 টাকা কমে বিক্রি হচ্ছে 120 টাকা। বিক্রেতারা বলছেন আমদানি বাড়ায় কমেছে মরিচের দাম। এছাড়াও কমতে শুরু করেছে সব সবজির দাম। ঝিঙ্গা, ধুন্দুল বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজিতে, আর বেগুনের দর 50 থেকে 60 টাকা। তবে 5 টাকা কমে পেঁয়াজ ও আলু বিক্রি হচ্ছে 80 ও 60 টাকায়। সব মানুষের আমিষের চাহিদা পূরণ করা ডিমের ডজন আবার 150 টাকায় ঠেকেছে। আর আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু, খাসি ও ব্রয়লার মুরগি। সাধারণ মানুষ বলছেন প্রতিনিয়তই আয় ব্যয়ের হিসাব কষতে হচ্ছে বাজারে এসে। কারণ বাজার নর্মালি প্রতিদিন 5 থেকে 6 টাকা আসে, আর যেদিনকে বেশি হয় সেটা ওই যে অন্য জায়গাগুলো, তখন বাজার ঢুকে গেলে তখন বাজারটা কমে যায়। আর নর্মালি ওটাতে থাকলে সিচুয়েশন যে 5 টাকার ভিতরে আসে তাহলে দাম সময় থাকে, যদি 5 থেকে 2 টাকা কম আসে তাহলে 120 টাকাটা 180 টাকা হয়ে যায়। পটল বেচতেছি 30 টাকা কেজি, বটবটি বেচতেছি 60 টাকা কেজি, তারপর বেগুন বেচতেছি 60 টাকা কেজি। বাজার যেভাবে আমাদেরকে খাওয়ায় আমরা সেইভাবেই খাই। একদিন হয় 10 টাকা বেশি আর একদিন 50 টাকা বেশি। শুধু সবজির বাজার চিন্তা করলে হবে না তো, কিন্তু অল ওভার সেন্সে বাজার প্রাইস অনেক হাই, এটাকে কন্ট্রোলে আনার ব্যবস্থা করা উচিত। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুর সংবাদ 2:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।